আসসালামু আলাইকুম। আপনাদের অনেক কমেন্টস পেয়েছি যে ইন্স্যুরেন্স নিয়ে কথা বলার জন্য। আসলে আমি ইন্স্যুরেন্স নিয়ে বেশ কিছু কোম্পানি আমি বেশ কিছুদিন ধরে আমি স্টাডি করেছি এবং দেখেছি কিছু। সুতরাং আমি চারটি আজকে আলোচনা করব, চারটি ইন্স্যুরেন্স কোম্পানি আলোচনা করব। আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব তথ্য সংগ্রহ করেছি এবং আপনাদেরকে কিছু বস্তুনিষ্ঠ বিষয় আপনাদের জানাবো। আমি আগেই বলে নিচ্ছি, কোনো অবস্থাতে আর ক্যাটাগরি দিয়ে এই বাজারকে আপনি বিভক্ত করবেন না। আপনারা ভাববেন না, ভুল করবেন না। শুধুমাত্র হয়তো ম্যাচুরিটির একটা বিষয় থাকে, জেড ক্যাটাগরি 3 দিন, বি ক্যাটাগরি 2 দিন, এ ক্যাটাগরি 1 দিন, এন ক্যাটাগরি 1 দিন। এই ফ্যাক্টরগুলো কাজ করে, টাকা হয়তো দিন আগে আর পরে যায়, হয়তো ডে ট্রেড করতে পারে, নিটিং করে। কিন্তু যারা বিজনেস করতে আসছেন, যারা ইনভেস্টর, যারা এখানে ইনভেস্ট করে প্রফিট, একটা কাঙ্ক্ষিত প্রফিটের দিকে যান, তাদের জন্য আমি মনে করি যে সুচিন্তিত সিদ্ধান্তই হচ্ছে সবচেয়ে বড় ক্যাটাগরি প্ল্যাটফর্ম। আপনার সিদ্ধান্ত এবং চিন্তা চেতনা, কারণ আমি যদি আজকে কিনে কালকে বিক্রি করার টার্গেট করি, আজকে কিনে 2 দিন পরে বিক্রি করার টার্গেট করি, তাহলে কিন্তু আমার এই ক্যাটাগরি ভ্যালু আছে, এই ক্যাটাগরির চিন্তা চেতনা আছে। কিন্তু যদি আমি চিন্তা করি যে আমি গাছ লাগাবো এবং গাছ লাগিয়ে ফল ধরবে, ফলকে ম্যাচুরিটি নিয়ে যাব এবং তারপরে আমি ফল যখন পাকবে আমি সুমিষ্ট ফল খাবো, তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে কোন কোম্পানির দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমরা এই বাজারে দেখছি যে হুট করে একটি কোম্পানি এন ক্যাটাগরি থেকে জেড করে চলে যাচ্ছে, সুতরাং জেড ক্যাটাগরি থেকে আবার এ ক্যাটাগরি চলে আসছে, আবার এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি চলে যাচ্ছে, এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি চলে যাচ্ছে, কোনো রকম মানে বিচার বিশ্লেষণ ছাড়া। সবচেয়ে আর একটা বিষয়, ওরিয়ন ফার্মা নিয়ে আমি একটা কথা বলবো। ওরিয়ন ফার্মা সরাসরি এই ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি চলে গেছে। কি কারণ, সে ব্যাখ্যাটা আপনাদের দেবো, একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। সোনার বাংলা আপনার ইন্স্যুরেন্স, এটা এই ক্যাটাগরি শেয়ার। ক্লোজিং প্রাইস ছিল 22 টাকা 80 পয়সা, আজকে দাম বেড়েছে 30 পয়সা, আজকে হাত বদল হয়েছে 28,000। এটার সর্বনিম্ন ছিল 17 টাকা 60 পয়সা, সর্বোচ্চ ছিল 43 টাকা 60 পয়সা এবং এক বছরে 45% নেগেটিভ হয়েছে। ডিরেক্টর 39.52%, ইনস্টিটিউট 10% এবং পাবলিক 50.48%। আচ্ছা, এটা ডিভিডেন্ড ছিল 10%। 2023 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। দেখুন, 5 নভেম্বর 2024-এ এর প্রাইস ছিল 27 টাকা 60 পয়সা। 5 নভেম্বর, সেখানে 1,04,000 শেয়ার হাত বদলেছে। 5 নভেম্বর আপনার 2024 সালে এর দাম ছিল 27 টাকা 60 পয়সা। আমরা যদি আরেকটু পিছনে যাই, এই যে একটা ছন্দপতন, দামের ছন্দপতন কিছু কিছু নিউজ দিয়ে আমরা অস্থির করে দিই। তো আমরা যারা এই যে ইন্স্যুরেন্স নিয়ে আছি, এটা তো একটা এই ক্যাটাগরি শেয়ার। মাত্র এই 1-2 মাসের এই 10-12 টাকা একটা শেয়ারে এত ডিফারেন্স যখন হয়ে যায় মাত্র কয়েকদিনে, তার মানে কি আপনাকে কোনো অস্থিরতা করেছে, কোনো নিউজ দিয়েছে, কোনো প্যানিক দিয়েছে, দিয়ে এদিন থেকে বের করে নিয়ে তারা সংগ্রহ করেছে এবং তারাই কিন্তু প্রফিট করে, তারাই কিন্তু গেইন করে, যাদেরকে আমরা মামু বলি, যাদেরকে আমরা এই গেমলার বলি, ওরা কিন্তু এইভাবেই কাজ করে মূলত পক্ষে। ঠিক আছে, যেমন আরেকটা দেখুন, প্রভাতী ইন্স্যুরেন্স একটা দেখুন। প্রভাতী ইন্স্যুরেন্স এখানে এই ক্যাটাগরি, ক্লোজিং প্রাইস ছিল 32 টাকা 90 পয়সা, আজকে 40 পয়সা নেগেটিভে হাত বদল হয়েছে। 2,30,000 শেয়ার, এখানে এক বছরে 36% নেগেটিভ হয়েছে এবং 52 উইক্সের সর্বনিম্ন ছিল 23 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ 53 টাকা 30 পয়সা। নট, হ্যাঁ, মাত্র আপনার আরেকটা জিনিস বলি, ডিভিডেন্ড ডিরেক্টরশিপ আছে 30.03%, ইনস্টিটিউট 14.40% এবং পাবলিক 55.57%। ডিভিডেন্ড দিয়েছে 12.50%। 2023 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আচ্ছা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যে এই যে প্রভাতী ইন্স্যুরেন্সে দেখুন, সর্বনিম্ন প্রাইস হলো 23 টাকা 90 পয়সা, সর্বোচ্চ 53 টাকা, এখন কিন্তু দাম রয়েছে মাত্র 32 টাকা 90 পয়সা। ঠিক আছে, সো এটা একটা এই ক্যাটাগরির শেয়ার। আপনারা খুব মানে লোয়েস্টের খুব কাছাকাছি অবস্থান করছে, সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন আস্তে আস্তে, ধীরে ধীরে। হ্যাঁ, কখনোই এক লটে কিনবেন না, কখনোই না। যদি আপনি নতুন বিনিয়োগকারী হয়ে থাকেন, যদি আপনি ট্রেডার না হন, যদি আপনি পরিকল্পনা করেন যে না আমি এখান থেকে একটা ভালো প্রফিট করব, তাহলে আপনার পোর্টফোলিও খালি করে, ব্যালেন্স খালি করে এক লটে সব কিনে নিজে আটকে যাবেন না। ধীরে ধীরে পরিকল্পনা করবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। বিশ্বাস করেন, আপনার এত তাড়াহুড়া কেন ভাই? আপনার সব রেন্ট দিতে হয় না, আপনার অ্যাডভান্সমেন্ট মেক করতে, আপনার কাঁচা মাল না যে পচে যাবে, আপনার লেবার বিল দিতে হয় না, ইলেকট্রিসিটি বিল দিতে হয় না, আপনার যেতে হয় না, আপনি এত তাড়াহুড়া কেন করেন? নিশ্চয় আপনার এই মানি, আমি যেটা বলেছি যে এটা কাঁচা বাজারের টাকা দিয়ে বা সংসার খরচের টাকা দিয়ে যেহেতু আপনি বাজারে আসেন নাই, সুতরাং একটু পরিকল্পনা করুন, একটু ধীরস্থির হন, দেখুন না আপনার কাঙ্ক্ষিত সাফল্য আপনি অর্জন করতে পারবেন। এখানে কোনো ভয়ের কারণ নেই। ঠিক আছে, কারণ আপনার বিক্রি লাভ না হলে যে আজকে এই মাসের দোকান ভাড়া দিতে হবে, কর্মচারী বেতন দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, এমন তো না। বিক্রি না হলে মাল পচে যাবে, এমন কিন্তু না। তাহলে আপনার এত অস্থিরতা কেন যে হায় এই মাসে বিক্রি না হলে মাল তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, দাম কমে যাবে, তা তো না। একটু ধৈর্য ধরবেন,
স্টেপ বাই স্টেপ কিনবেন, সংগ্রহ করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এটা দেখেন এই ক্যাটাগরি একটা শেয়ার, ক্লোজিং প্রাইস 36 টাকা 80 পয়সা, আজকে 30 পয়সা নেগেটিভে এর হাত বদল হয়েছে 36,000। লাস্ট 52 উইকসে ছিল 28 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ ছিল 69 টাকা 50 পয়সা, 69 টাকা 50 পয়সা ছিল লাস্ট 52 উইকসের সর্বোচ্চ দাম, যেটা 28 টাকা এবং 69 টাকা 69, ঠিক আছে। সো ডিরেক্টরশিপ আছে 48.48%, ইনস্টিটিউট আছে 20.75% এবং পাবলিক রয়েছে 30.73%। সো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আপনার 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। একটি পয়েন্ট আপনার দিই, 18 মানে 18 নভেম্বর 2024 এর ক্লোজিং প্রাইস ছিল 47 টাকা কোড, ঠিক আছে। 18 নভেম্বর 2024 সালে এই প্রভাতী ইন্স্যুরেন্সের দাম ছিল 47 টাকা। একটু ডিফারেন্স করুন তো, এই 47 টাকা থেকে 36 টাকা 80 পয়সার বিয়োগ করলে কত হয়? প্রায় 10 টাকার মতো ডিফারেন্স হয়। কয়দিনে ভাই, কয়দিনে? তাহলে আমরা তো লেনদেন হয়েছিল সেদিন, এই 18 নভেম্বর সেদিন লেনদেন হয়েছিল 5,44,000। তাহলে তো আমরা এই বাজারকে নষ্ট করে ফেলি, ঠিক না? আবার দেখুন 1 সেপ্টেম্বর 2024, 1 সেপ্টেম্বর 2026 এর ক্লোজিং প্রাইস ছিল 49 টাকা 50 পয়সা এবং লেনদেন হয়েছিল 1,82,000, প্রায় 2 লক্ষ ধরুন। তাহলে এই 49 টাকা 50 পয়সা ধর 50 টাকা ধরুন, এইদিকে তাহলে 15 টাকার একটা ডিফারেন্স। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? সো এই 4-5 মাসের টাকা যদি আপনার পার শেয়ারে যদি আপনি 15 টাকা প্রফিট পান, তারপরেও আপনার যদি অস্থির হয়ে যান, আপনি যদি ভয় পেয়ে যান, এটা তো আপনার দোকান ভাড়া দিতে হয় না, কর্মচারী বেতন দিতে হয় না, অস্থিরতা কেন? একটু ধৈর্যশীল হবেন ভাই, একটু প্ল্যান করেন, পরিকল্পনা করেন। লাফালাফি করে লাভ হবে না। আর ওই যে আপনারা আজকে কিনেছি ভাই, কালকে দাম পড়লে আবার কিনবো কেন? একটু ওয়েট করেন। যদি দাম কমার হারটা দেখেন, যদি পরের দিন ভালো দাম কমে যায় আরেকটু ওয়েট করেন, তার পরের দিন দেখেন, একটু সময় নেন। তাড়াহুড়া কেন? এটা তো আপনার স্টক মার্কেট, এটা কিন্তু তাড়াহুড়া মার্কেট নয়। এটা তো মাছ ভেসে যাচ্ছে না, এটা আপনার র ম্যাটেরিয়ালস নয় যেটা পচে যাবে। হ্যাঁ, এটা মানে ওয়ারি প্রোডাক্ট নয় যেটা উড়ে যাবে, ঠিক আছে? ইটস নাথিং লাইক দ্যাট। সো আপনাকে একটু প্ল্যান করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধীরে সুস্থে এগিয়ে যেতে হবে, আপনি প্রফিট নেবেন। নোবডি ক্যান স্টপ ইউ, ঠিক আছে? যেমন পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এটা একটা এই ক্যাটাগরি শেয়ার, ক্লোজিং প্রাইস 44 টাকা 60 পয়সা, আজকে 10 পয়সা পজিটিভ, আজকে হাত বদল হয়েছে 20,000। সর্বনিম্ন ছিল 42 টাকা 70 পয়সা, সর্বোচ্চ ছিল 69 টাকা 50 পয়সা। এখানে ডিরেক্টরশিপ আছে 45.62%, ইনস্টিটিউট আছে 27.25%, পাবলিক আছে 27.17%। ডিভিডেন্ড দিয়েছিল 10% ক্যাশ, 10% স্টক এবং 20% ক্যাশ। এটা ভালো একটু মানে পায়োনিয়ার ইন্স্যুরেন্স। আজকে দেখুন এর দাম রয়েছে কোথায় 42 আর 44, মানে সর্বনিম্ন অবস্থা রয়েছে, সর্বনিম্ন অবস্থা রয়েছে। আপনার তারপরে যদি এই অস্থির হয়ে নেগেটিভে বিক্রি করে দিয়ে বের হয়ে যান, তাহলে আপনার কপালে তো সুখ কেউ নিয়ে আসতে পারবে না। আপনি যদি সুখকে লাথি মেরে বের করে দেন, আপনার ফরচুনকে যদি আপনি নিজের হাতেই নিজেই স্কেবিয়ে ধ্বংস করে দেন, তাহলে কে সুখ এনে দেবে? কখনোই মাথায় মনে রাখবেন, আপনি যতই প্রতিকূল পরিবেশ আসুক না কেন, আপনাকে লড়াই করে সেখানে টিকে থাকতে হবে। হ্যাঁ, পারিপার্শ্বিক যে বিএসসিসির যেসব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, আমরা তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই, আমি তাদেরকে আহ্বান জানাই যে এই বিনিয়োগকারীদের পাশে দাঁড়ান, বিনিয়োগকারীদের একটি সুন্দর পরিবেশ দিন। যেমন আজকে যে একটা নিউজটা আসছে যে প্রায় 10 কোটি টাকা জরিমানা আছে ব্যক্তি এবং প্রতিষ্ঠান সহ, এটা বাজারের জন্য শুভকর নয়, অস্থিরতা দেখা যাচ্ছে এবং আপনারা সেই পুরনো পদ্ধতিতে এগিয়ে যাচ্ছেন। আপনারা কাজ করছেন না, শুধুমাত্র বাজারকে প্যানিক করার জন্য এই কাজগুলো হয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা উপকৃত হওয়ার পরিবর্তে তারা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আপনাদের শুভ উদয় হোক, বাজারে বিনিয়োগকারীদের পাশে থাকুন, বাজারকে একটু স্থিতিশীল পরিবেশে নিয়ে আসার জন্য কনস্ট্রাকটিভ ডিসিশন নিয়ে বিনিয়োগকারীদের জন্য একটা আস্থার পরিবেশ তৈরি করুন। তারা যেন বিনিয়োগ করতে পারে, তারা যেন পেরেশানি মুক্ত থাকে, তারা যেন কোনো গুজব এই বাজারকে যেন প্রভাবিত করতে না পারে, বাজার থেকে যেন কেউ মুখ ফিরে না নেয়, মুখ ফিরে চলে না যায়, সেই পরিবেশ তৈরি করতে হবে। বাজারকে একটি সম্মানের জায়গা তৈরি করতে হবে, যেন এখানে ইনভেস্টর এসে নিজেকে সম্মানের সাথে পরিচয় দিতে পারে যে আই এম দ্য ইনভেস্টর অফ দি স্টক মার্কেট। এখন যে অবস্থা, মানুষ লজ্জায়, মানুষ এত নিজেকে আড়াল করে রাখে, ফেক আইডি খুলে কমেন্টস করে, তারপরে সে পরিচয় দিতে চায় না, ছবি গোপন রাখে যে আমি এই মার্কেটে যে আমি ইনভেস্টর সেটা পরিচয় দিতে চায় না। সমালোচনায় ভুগতে ভুগতে তারা একদম হতাশ হয়ে গেছে, পরিবার পরিজন বন্ধু বান্ধবের কাছে ছোট হয়ে গেছে যে স্টক মার্কেটে তুমি বিজনেস করো। তার মানে এটা একটা ফালতু মার্কেট হয়ে গেছে, এটা একটা বাজে মার্কেট নামে পড়ে গেছে। পচা দুর্গন্ধময় এই সিস্টেমের কারণে আমরা
আসলেই লজ্জিত হয়ে গেছি। সুতরাং সিস্টেম ডেভেলপ করার জন্য আমি আপনাদেরকে অত্যন্ত আহ্বান জানাই এবং আপনাদের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি আমার বিনিয়োগ ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনারাও সুপরিকল্পিতভাবে সুন্দর করে সামনের দিনগুলোতে যেন আপনার প্রফিট আপনি নিতে পারেন সেই পরিমাপে কাজ করুন এবং অবশ্যই পোর্টফোলিও একেবারে খালি করে এক লটে সব কিনবেন না। পাশাপাশি নো প্রফিট নো সেল এই স্লোগানটা মাথায় রেখে আপনার সামনের দিকে এগিয়ে চলবেন। আপনাদের বিজয় সুনিশ্চিত, কেউ আপনাদের বিজয়কে কেড়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।